আমি বাড়ি না গেলেও আপনি ফিরে যাবেন? ইরাজ সেই সব প্রশ্নের জবাব না দিয়ে বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ বসে থাকবে এখানে? আপনি সোজা জবাব দিতে পারেন না? আমি গোটাটাই বাঁকা, উত্তর সোজা হবে কোন দুঃখে? মেঘালয় দীর্ঘশ্বাস ফেললো, অতঃপর আবারও জিজ্ঞেস করলো, কি করে জানলেন আমি এখানে? মোল্লার দৌড় মসজিদ অবধি। মেঘালয় তাকালো ইরাজের দিকে। ইরাজ পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন জ্বালায়, নাক মুখ ভরে ধোঁয়া ছাড়লো। মেঘালয় বেশ কিছুটা সময় নিয়ে আড়ষ্ঠতার সাথে প্রশ্ন করে, আপনি কেন ঘৃণা করেন আমায়? তাবিরের কাছে ফিরতে চাস? মেঘালয় বিস্মিত নয়নে চেয়ে রইল, কারণ ইরাজের জানার কথা নয় সে কার সঙ্গে পালিয়েছিল। তাবির চলে যাওয়ার পর ইরাজ সেখানে পৌঁছেছিল। বলল, আপনি চেনেন ওকে? সিগারেটের বড় একটা টান দিয়ে ধোঁয়াটুকু গিলে নিয়ে উত্তর দিল, তাবিরের তোর সঙ্গে সম্পর্কে যাওয়া একটা চ্যালেঞ্জ ছিল। মেঘালয় বিস্মিত চোখ জোড়া এবার কৌতূহল ছেয়ে যায়, জিজ্ঞেস করলো, কিসের চ্যালেঞ্জ? মেঘালয় ইরাজের বাবার বন্ধুর মেয়ে। সে সুবাদে ছোটবেলা থেকে পরিচয় ছিল দুজনের, তবে ইরাজ একটু ঘাড় তার বাজে স্বভাবের। তার মুখে সোজা বা মিষ্টি কথা বিরল। মেঘালয়কে সর্বদা চোখে চোখে রেখেছে। সবকিছুতে হিলাল সাহেবের চেয়ে বেশি কড়া শাসনে রাখতো ইরাজ। এমনকি স্কুলের পড়া শেষে মেঘালয়কে নিজের প্রাক্তন কলেজে ভর্তি করিয়েছিল। মেঘালয় যখন ইন্টার ফার্স্ট ইয়ারে হল থেকে বাড়ি ফিরছিল, প্রায় দিনই ইরাজ যেত মেঘালয়ের কলেজে ওকে দেখতে। একদিন যখন কলেজের সম্মুখে দাঁড়িয়েছিল, হঠাৎ একটা ছেলের দল এসে দাঁড়ালো সামনে। তাতে ইরাজের কোনো যায় আসে না, সে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত। অথচ হঠাৎই চোখে পড়লো একটি মেয়ে ওদের সামনে দিয়ে যাওয়ার সময় ছেলেগুলোর মাঝে একজন হাত চেপে ধরলো। মেয়েটির মুখে চোখে সংকোচ। ইরাজ ভ্রু কুচকে দেখছে সবটা। ছেলেটি এবার জোর করে একটা কাগজের টুকরো ফুল ধরিয়ে দিল। মেয়েটি তা ফেলে দেয়। আচমকা ওদের মাঝ থেকে একটা ছেলে সকলের সামনে মেয়েটিকে কষে থাপ্পড় লাগালো। কর্কশ স্বরে বলে ওঠে, অতিরিক্ত সাহস দেখাতে নেই, সিনিয়রদের সামনে তো মোটেও না। ইরাজ এগিয়ে গিয়ে দ্বিগুণ জোরে থাপ্পড় লাগায় ছেলেটির গালে এবং সে একই ভঙ্গিতে বলল, অতিরিক্ত সাহস দেখাতে নেই, সিনিয়রদের সামনে তো মোটেই নয়। অতঃপর গালের দুপাশ চেপে ধরে জিজ্ঞেস করলো, তা সিনিয়র নাম কি তোর? ছেলেটি চোখ রাঙিয়ে তাকিয়ে আছে কেবল ইরাজের দিকে। ইরাজ আরো জোরে চেপে ধরলো গালটা, ধমকে উঠল। বল। ছেলেটি ওভাবেই জবাব দিল, তাবির, কোন ইয়ার? অনার্স সেকেন্ড ইয়ার। তো সিনিয়র হলে মেয়েদের এইভাবে ট্রিট করবে? বলে গালটা ছেড়ে দিল। তাবির দমল না যেন, বলে উঠল, ভাই আপনি কেন দাঁড়িয়ে থাকেন প্রায় দিন এখানে? তোকে জবাব দিতে বাধ্য নাকি রা আমি? আপনি তো প্রতিদিন ফার্স্ট ইয়ারের একটা মেয়ের জন্য আসেন এখানে। ইরাজ শান্ত দৃষ্টিতে তাকালো তাবিরের দিকে, বলল, তোর মতো রাস্তাঘাটে থাপড়াচ্ছি নাকি তাকে? ঠিক আছে, আমিও আর খাপড়াবো না। এবার আপনার মতোই সুপুরুষের মতো প্রেম করব তার সাথে। ইরাজ সিংহের মতো গর্জন করে ওঠে। তাবিরের কলার চেপে ধরে বলল, মেঘের দিকে তাকালে তোর চোখ দুটো অ্যাসিড দিয়ে ঝলছে দেব। ওর ব্যাপারে কোনো কথা বলবি তো জিভ টেনে ছেড়ে ফেলবো। বিশ্রী ভাষায় বকে উঠল ইরাজ। তাবির হেসে উঠল, বলল, ভাই মাইয়াই যদি দিওয়ানা হয়ে যায় আমার প্রেমে তো। ইরাজ খ্যাপা ষাঁড়ের মতো ছটফটায়। এবার ওর গলা চেপে ধরে অশ্রাব্য ভাষায় বকে ওঠে, দাঁতে দাঁত পিষে বলল, মেয়ে ওরকম মেয়েই নয় রে শালা, বুঝছিস তুই? ওর ধারে কাছে দেখলে তোকে জীবন্ত পুঁতে রেখে দেব। কয়েকজন এসে ছাড়ালো তাবিরকে ইরাজের থাবা থেকে। তাবির অনবরত কাশতে থাকে, ইরাজকে থামানো যায় না। তাবির কিছুক্ষণ কেশে গলা পরিষ্কার করে নিয়ে ওভাবেই বলল, বুঝলাম আপনার মনে মেয়েটার জন্য বহুত মায়া। মেয়েটা আছে তো, আবার এত মায়া আপনার প্রতি? জ্বলন্ত ইরাজ যেন ধপ করে নিভে যায়। এবার শীতল নজরে তাকালো তাবিরের দিকে। তাবির ভ্রু নাচায়। ইরাজ ভাবে, আসলেই তো মেঘালয়ের কাছে তো সে কোনোদিনও নিজের ভেতরে লুকায়িত নরম অনুভূতি প্রকাশ করেনি, আর মেঘালয়ের মাঝেও ইরাজের জন্য তেমন অনুরাগ পরিলক্ষিত হয়নি। তাবির তো ঠিকই বলেছে, তবু ওর বিশ্বাস ছিল মেঘালয় কখনোই তাবিরকে গ্রহণ করবে না। এখানেই একটা ডিল অথবা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল। তাবির মেঘালয়কে নিজের প্রেমে মাঝিয়ে পাগল করে ছাড়বে এবং শেষ অবধি ইরাজ হেরে গেল, জিতে গেল জেদি তাবির। এ পর্যন্ত শুনে মেঘালয়া যেন প্রাণহীন পাথর হয়ে গিয়েছে, প্রাণ স্পন্দনহীন জড়বস্তুর ন্যায় বসে রইল বেঞ্চের ওপর। এশার আজান পড়েছে চারিদিকে। মেঘালয়া বেশ কিছুক্ষণ পর একবার ঘুরে তাকায় ইরাজের দিকে। ইরাজের দৃষ্টি আকাশের পানে। দ্বিধা সংকোচে একাকার হয়ে প্রশ্ন করল, আমায় নিয়ে পালিয়ে যাওয়াটাও চ্যালেঞ্জ ছিল?
ইরাজ উত্তর দিল না। তবে মেঘালয় এতটাও অবুঝ নয়, নিজের প্রতি আজ নিজেরই বিবেক ঘৃণার বিষাক্ত বাণ ছুড়ছে। কত বোকা আর নির্বোধ মেঘালয়া! তাবিরের প্রতি তার যে অনুভূতিগুলো এই আবেগী বয়সে জন্মেছিল তা শুধুই কারো অন্যায় জিতকে জিতিয়েছে। ভাবতেই চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল। নিজেকে ঘৃণা হচ্ছে, বিরক্ত লাগছে নিজের বোকামিগুলো মনে করে নিজেকে। ভাবলো সে নিজেই যখন সহ্য করতে পারছে না নিজেকে, তাহলে আব্বুর রাগটুকু তো ভালোবাসা। ওর একটা ভালো ভবিষ্যতের আশায় আব্বু কি না করেছে। অনুশোচনায় দগ্ধ হয়ে ভেতরে চিরচির করে পড়তে থাকে মেঘালয়ের। আপন মনে নিঃশব্দে ডুকরে কেঁদে ওঠে। আব্বুর কথা মনে করে মানুষটাকে কতখানি কষ্ট দিয়েছে তার সবটুকু যেন আজ মেঘালয়ের বুকে ভারী পাথর রূপে চেপে বসেছে। আচমকা কিছু একটা মনে পড়ায় হুট করে ইরাজের দিকে চোখ ফিরিয়ে তাকালো। আপনি কেন যেতেন রোজ আমার কলেজের সম্মুখে? ইরাজ উঠে দাঁড়ালো, সোজা হাঁটতে হাঁটতে কঠিন স্বরে বলল, গেলে আয়, নয়তো তোর ফালতু প্যান বানানো শোনার মতো খারাপ দিন আসেনি আমার। মেঘালয় ভেবে কুল হারায় যেন এই মানুষটিকে বোঝা যায় না কেন। কিছু একটা ভেবে কেন জানি আনমনেই হেসে উঠল মুচকে। অতঃপর ইরাজের পেছনে এসে দাঁড়ালো। ইরাজ বাইক স্টার্ট করতে করতে বিরক্তির স্বরে নাক মুখ কুচকে বলল, হাঁ করে মশা গেছিস? ওঠ। পারলে আপনাকে গিলে ফেলতাম। মেঘালয়ের নিম্ন স্বরে বলা কথাটাও ইরাজের কান অবধি পৌঁছায়। মেঘালয়ের দিকে ফিরে ওর পা থেকে মাথা অবধি চোখ বুলিয়ে দেখলো। অতঃপর মুখের দিকে তাকালো, বলল, নিজের এই ঝালকাঠির মতো বডিটা আয়না দেখিস একবার। আমার রুমের আয়নায় ঝকঝকে, সামনে দাঁড়ালে দেখতে পাবি। তোর এই চিরকুট মার্কের শুরুটে চড়ুই পাখির পেটে আমি আটবো না। মেঘালয়া কপাল জড়িয়ে বলল, ঝালকাঠি? ঝালকাঠির মতো শরীর আবার কি ইরাজ ভাই? বোন আমার, তোর শরীর কাঠির মতো, অথচ তুই ঝাল। মিলিয়ে নে, ঝালকাঠি হবে। বাইকে উঠে বসলো মেঘালয়া, বলল, আমি আপনার কোন সম্পর্কের বোন লাগি ইরাজ ভাই? ইরাজ কিছুক্ষণ পর জবাব দিল, কোনো সম্পর্কে না, তুই ইরাজ ভাইয়ের বোন লাগিস। নিজের কথাই ফেসে যায় মেঘালয়া। অভ্যাস হয়ে গিয়েছে ভাই ডাকতে ডাকতে। অভ্যাস পরিবর্তন করারও ইচ্ছা ছিল না, তবে আজ কেন জানি ইরাজের মুখে বোন ডাকটা ভালো লাগেনি। বাইক চলতে শুরু করলেই ধাক্কায় মেঘালয়া চোখ খিচে ইরাজকে খামচে ধরল। ইরাজ তাৎক্ষণিক কিছু না বললেও ভালো রাস্তা পেলে কর্কশ কণ্ঠে বলে ওঠে, ছেড়ে বস আমাকে, এখন আর পড়ার চান্স নেই। থাকলেও পেছনে ধরার মতো কিছু আছে, তা ধরে বস। মেঘালয়ের জেদ হলো ভিতরে, একটু ইগোতেও লাগলো। জিদ ধরে বলল, ছাড়বো না। আপনি বাইকে তুলেছেন কেন? আর চালাচ্ছেন তো হাওয়াই জাহাজের মতো। আমার বাইকে চড়ে অভ্যাস নেই। কেন, তোর আশিক কোনোদিন করতে নিয়ে বের হয়নি তোকে? ইরাজের কথাই ঠাট্টা। মেঘালয় চুপ করে গেল হঠাৎই। রাস্তায় চলতে চলতেই ঈশার আজান পড়ে গেল। মেঘালয়ের মনে অদ্ভুত কিছু চলছে যা সে ঠিক বুঝেই উঠতে পারে না। চারিদিকের এই চলমান আধো অন্ধকারের রাতের পরিবেশে মনে দোলা দেয় ওর। বাজারের মাঝ দিয়ে অতিক্রম করার সময় আকস্মিক মেঘালয় চিৎকার করে ওঠে, থামুন থামুন ইরাজ ভাই, থামুন। ইরাজ বিরক্ত হয়ে তড়িঘড়ি বাইকের ব্রেক কষে ধরল। মেঘালয় নেমে দাঁড়ায়। ইরাজ কপাল কুঞ্চিত করে তাকালো। কি সমস্যা তোর? এবার সংকোচে পড়ে যায় মেঘালয়া। উত্তেজনায় ইরাজকে থামিয়েছে তো এবার দ্বিধা সংকোচ কাটিয়ে হাতের বাম দিকে আঙুল দ্বারা ইশারা করলো। ইরাজ তাকিয়ে সেই দিকে, মুখ চোখ জড়িয়ে চেয়ে রইল। সামনে ফুচকার স্টল। ফিরে তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয় মাথাটা নত করে নিল। আবারও চোখ উঠিয়ে ইরাজের দিকে তাকিয়ে দ্রুত বলল, ফুচকা খাবো। তো খা গিয়ে, নিষেধ কে করেছে? আর আপনি? তোর আর আমার রুচিবোধ গলিয়ে ফেলছিস নাকি? ওইসব থার্ড ক্লাস ফালতু জিনিস আমার পোষায় না। মেঘালয় এবার খেপে ওঠে। ফুচকাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। আপনার রুচিতে সমস্যা আছে, নয়তো ফুচকা অপছন্দ হতো না। আপনার মতো লোকের ভালো কিছু ভালো নাই লাগতে পারে, তাই বলে সেই জিনিস খারাপ না। আর এসব আপনার পোষাবে কেন? আপনার তো পোষে ঢক ঢক করে যা গিললে টাল হয়ে পড়ে থাকা যায়। ইরাজ ভ্রু উঁচিয়ে তাকালো, বলল, আমার হাতে লাস্ট থাপ্পড় কবে খেয়েছিস? মেঘালয়ের মনে পড়ে ছোটবেলায় বহুত থাপ্পড় খেয়েছে নিজের উল্টাপাল্টা কাজকর্মের জন্য। মুখ শক্ত করে বলল, টাকা দিন, আমি নিজেই গিয়ে খেয়ে আসছি। খাবি তুই? টাকা আমি কেন দেবো? আজব, আর খেয়ে কোথায় আসছিস? তোর মনে হয় আমি তোর খাওয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করবো? এবার মেঘালয় খানিকটা দমে যায়। ভেতরে অদ্ভুত এক অভিমান চেপে গেল। সেই অভিমান নিয়েই বলল, তো নিতে এসেছেন কেন? দায়িত্ববোধ। শুধুই দায়িত্ববোধ? তোর বাপের তুলে দেওয়া আমার ঘাড়ে শুধু এক দায়িত্ব আজ তুই। মেঘালয় হুট করে প্রশ্ন করে ওঠে, আজ? আর আগে কি ছিলাম ইরাজ ভাই?
ইরাজ সামনের দিকে তাকিয়ে কথা বলছে। সে ভুলেও মেঘালয়ের দিকে তাকায় না সচরাচর, এখনো ওই সামনের দিকেই তাকিয়ে গম্ভীর ভারী আওয়াজে বলল, 2 সেকেন্ডের মধ্যে বাইকে উঠবি, নয়তো তোকে ফেলে রেখে চলে যাওয়া অসম্ভব না আমার জন্য, তুই জানিস। মেঘালয় দীর্ঘ এক প্রলম্বিত শ্বাস টেনে নিল। ইরাজ ওর কাছে দিন দিন আরো দুর্বোধ্য আর জটিল হয়ে উঠছে, যাকে ধরা যায় না, বোঝা যায় না, না ছোঁয়া যায় আর না যায় বিশ্লেষণ করা। বাড়িতে প্রবেশ করেই মেঘালয় আগে আগে ভেতরে যায়। থমথমে মুখে সম্মুখে এসে দাঁড়ালো আন্তারা খানম। ভারী মুখটা দেখে মেঘালয়ের বুকটা কিঞ্চিত কেঁপে ওঠে। তখন পেছনে এসে দাঁড়ালো ইরাজ। মেঘালয়কে উদ্দেশ্য করে আন্তারা খানম বেজায় অসন্তুষ্ট চিত্তে কঠিন স্বরে জিজ্ঞেস করলো, তা কোথায় গিয়েছিলে, আবার কার সাথে? আমার ছেলেকে তোমার বাবা রক্ষাকর্তা নিযুক্ত করেছে নাকি? তুমি যা অকাম কুকাম করবে, যখন ইচ্ছে যার সাথে ইচ্ছে চলে যাবে, রাজ গিয়ে বাঁচিয়ে ফিরিয়ে আনবে। মেঘালয়ের মাথাটা সামান্য নত করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আন্তারা খানম এবার চিৎকার করে উঠলেন, কি হলো, কথা বলছো না কেন? তুমি কোথায় কি করে আসবে? চার দায় আমার ছেলে এবং আমরা নেব? লজ্জা করলো না তোমার বাবা আর তোমার? এরকম একটা বিষয় লুকিয়ে মেয়েকে আমার ছেলের ঘরে তুলে দিল। মেঘালয়া মৃদু প্রতিবাদের স্বরে বলল, বাবাই আর ইরাজ ভাই জানতো? বাহ, উত্তরও আছে দেখছি তোমার কাছে। আমার থেকে কেন লুকিয়েছে তোমার বাবা? বিয়ে হতে দিতাম না বলে? মেয়েকে বিদায় করতে এমন নিচু আয়োজন যার বাবার, তার মেয়ে এমন কিছু করবে, এটা অসম্ভব কিছু না। এবার আর মেঘালয়ার সইল না, ভেতর পুড়ে উঠল এমন কথায়। তবু শক্ত হয়ে কঠিন চিত্তে দাঁড়িয়ে রইল। ইরাজও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে পাশেই। আন্তরা খানম আকস্মিক দরজার দিকে আঙুল ইশারা করে মেঘালয়ের উদ্দেশ্যে বললেন, বেরিয়ে যাও। তুমি অন্তত ততদিন আমার সম্মুখে আসবে না যতদিন না এর কোনো বিহিত হয়। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। শেষের কথাটুকু জোর দিয়েই বললেন। মেঘালয় ধীর পায়ে দরজার দিকে পা বাড়ায়। আচমকা খপ করে ওর হাত চেপে ধরলো ইরাজ। আজ প্রথমবার ইরাজ ইচ্ছাকৃত মেঘালয়কে স্পর্শ করলো। মেঘালয় ফিরে চায় না হাত মুচড়ামুচড়ি করে ছাড়া পেতে। ইরাজ আরো শক্ত করে চেপে ধরে, একটানে সামনে এনে দাঁড় করালো। মেঘালয়ের চোখ লাল হয়ে উঠেছে, চোখে পানি টলমল, তবে গড়িয়ে পড়তে দিচ্ছে না মেয়েটা। ইরাজ হুঙ্কার ছেড়ে আদেশ করে, ওপরে যা। মেঘালয় আগের মতো কঠিন হয়ে দাঁড়ায় রইল। ইরাজ অপর হাত দ্বারা এবার ওর মুখটা উঁচিয়ে ধরলো। চোখাচোখি হতেই এক ফোঁটা পানি চোখ ছাপিয়ে বেয়ে গড়িয়ে পড়লো। উত্তেজনায় লাল হয়ে ওঠা মেঘালয়ের গাল বেয়ে ইরাজ শীতল স্বরে ভারী আওয়াজে আবারও বলল, ওপরে যেতে বলেছে মেঘ, আমি আমার স্টাইলে কিছু করলে তা খারাপ হবে, তুই জানিস। যা বলছি কর। মেঘালয় এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে সিঁড়ির দিকে চলে গেল। তার পেছনে ফিরে চায় না। ইরাজ ঠোঁট গোল করে গাঢ় শ্বাস ফেলল, অতঃপর ভাবলে সিনভঙ্গিমায় বসার রুম অবধি হেঁটে যায়। আন্তারা খানম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছেন। ইরাজ হেঁটে গিয়ে ফ্রিজ খুলে একটা পানির পট বের করলো, এসে সোফায় বসলো। আন্তারা খানম গম্ভীর পায়ে হেঁটে এসে দাঁড়ালেন ছেলের সম্মুখে। ইরাজ ঢকঢক করে পানি গিলছে। আন্তারা খানম যথাসম্ভব শান্ত করে নিলেন নিজেকে। ইরাজের সঙ্গে বাঁকা কথা বলে লাভ নেই। ধপ করে বসলেন ইরাজের সামনে সোফাটির ওপর। ইরাজ পানি খাওয়া শেষ করে ওয়াটার পটটি টেবিলের উপর রেখে বলল, বড় মায়া জেগেছে ওই অন্য ছেলের সাথে ভেগে যাওয়া বউয়ের জন্যে। ইরাজ তা দেখেও দেখলো না, অবাক হওয়ার ভান করে বলল, আম্মা, আমার সাথে বিয়ে হওয়ার আগে ভেগেছিল মেঘ, অর্থাৎ তখনও আমার বউ ছিল না। আন্তারা ছেলের দিকে তাকালেন। তোর সবকিছু মজা লাগছে রাজ? না। লজ্জা করেনি ওই চরিত্রহীন মেয়েকে বিয়ে করতে জেনে শুনে? তোর বাপ তো বন্ধুত্বে অন্ধ। আমি জানতাম আমার ছেলের আত্মমর্যাদা বোধ প্রবল। ইরাজ মায়ের দিকে তাকালো, শান্ত স্বরে বলল, হেলাল আঙ্কেল খুব নার্ভাস হয়ে পড়েছিল। মেয়ের কুকর্ম ঢাকতে এরকম বহু নাটকে করে মানুষ। বুঝলাম। ইরাজের স্বাভাবিক কণ্ঠস্বর যেন কিছুই হয়নি। ওই মেয়ে বাড়িতে থাকবে না। নির্বিকার জবাব দেয় ইরাজ। ও আচ্ছা, কোথায় রাখতে চাইছো ওকে? জাহান্নামে। চিৎকার করে ওঠেন আন্তরা খানম। ইরাজ মুখ চেপে ধরল হাত দ্বারা। আম্মা, তুমি মেঘাকে খুন করে পরিকল্পনা করছো নাকি? না মরলে তো কেউ যার নামে যায় বলে জানা নেই আমার। ইরাজের এমন নির্লিপ্ত জবাব শুনে আন্তরা খানম ক্রোধে ফেটে পড়েন যেন। পারলে আমি তুই আর তোর বাপকে খুন করে ফেলতাম। লোকে আমাকে রাস্তায় ধরে অপমান করে, এই সুযোগটা তোরা দুজনে করে দিয়েছিস। এই বাড়িতে তোদের সামনে থাকতেও ঘৃণা হচ্ছে আমার। বুঝলাম। তারপর? আন্তরা খানম ইরাজের কাছে এর চেয়ে বেশি আশাও রাখেন না। তার ছেলে যে কত বড় ছন্ন ছাড়া তা তার অজানা নয়। বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইলেন ইরাজের মুখের দিকে। ইরাজ ফোনে ব্যস্ত, খানিকটা শান্ত স্বরে ডাকলেন, রাজ। ইরাজ একটু পর চোখ তুলে মায়ের দিকে চাইলো, মাথাটা একবার ওপর নিচ দুলিয়ে বলল, জি। তুই মেঘাকে ছেড়ে দে।
ওই মেয়ে যতদিন এই বাড়িতে তোর পরিচয় থাকবে শুধুই বদনামি আর সম্মানহানির কারণ হবে এই বাড়ি, তোর বাবা, তোর। ওকে বিদায় কর। হেলাল আঙ্কেলের স্ট্রোক হয়ে যাবে। হেলাল ভাই জেনে চিন্তা করছিস নাকি নিজের? কারণ তুই যে নিজের বাপের চিন্তাও করিস না তাও সকলের জানা। ইরাজ এড়িয়ে গেল, কথাখানা বোঝানোর মতো করেই বলল, আম্মা, তুমি তো রাগ করছো কেন জানো? কারণ তোমাকে আগে জানানো হয়নি, নয়তো আমার আম্মা এত নিষ্ঠুর না। আর কোনো আক্রোশ নেই তোমার মেয়ের প্রতি। ইরাজের কথাটা খোশামদের মতো লাগে, নতুন লাগলো ইরাজকে। এই ইরাজকে অপরিচিত লাগে কেমন জানি, কারণ ইরাজ মাত্রাতিরিক্ত বেপরোয়া, অথচ আজ কেমন অদ্ভুত লাগছে ওর আচরণ। আন্তারা খানম সন্দিগ্ধ দৃষ্টি মেলে তাকালেন ছেলের দিকে, বললেন, রাজ, তুই মেঘালয়ের প্রতি দুর্বল? তুই রাখতে চাইছিস ওকে? লজ্জা করছে না তোর? অন্তত লজ্জা আমার নেই। বলেই উঠে দাঁড়ালো। আন্তরা খানম বলে ওঠেন, প্রশ্ন এটা ছাড়াও আরো দুটো করেছি। ইরাজ হেঁটে দরজার দিকে অগ্রসর হতে হতে পেছনে না ফিরে জবাব দিল, শুনেছি। বলেই দরজা দিয়ে বের হয়ে বাইরে চলে গেল। আন্তরা খানম চোখ মুখ কুঞ্চিত করে অতিষ্ঠ ভঙ্গিতেই বসে রইলেন সোফায়। মেঘালয়া ঘণ্টাখানেক বালিশে মুখ গুজে পাগলের মতো কেঁদেছে, চিৎকার করে কেঁদেছে, তবে মুখ চেপে, যা গোঙানির মতো শুনতে লাগে। ঘণ্টাখানেক পর উঠে বসলো, কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো বসে থেকে ওয়াশরুমে চলে যায়। চোখ মুখ ফুলে উঠেছে, মুখ লাল, চোখের ভিতরে শিরা উপশিরা রক্তাক্ত হয়ে উঠেছে। চোখে মুখে পানি দিল, অতঃপর আস্তে করে হেঁটে গিয়ে বেলকনিতে দাঁড়ালো। এই ছোট জীবনে কয়েকদিনের বিক্ষিপ্ততা ওকে অনেক অভিজ্ঞ করে তুলেছে। আকাশের দিকে চেয়ে রইল উদাস চোখে। রাত 11টার দিকে ইরাজ বাড়ি ফেরে আবারও। ওকে দেখেও আন্তরা খানম আর কোনো কথা বললেন না। ইরাজও নীরব পায়ে নিজের রুমে এলো, হাতে থলের মতো কিছু একটা, সেটা রাখলো সোফার পাশে। মেঘালয়াকে রুমে না দেখে গম্ভীর সুরে ডাকে, মেঘ, মেঘ, রুমে আয় দ্রুত। মেঘালয়ার আসতে ইচ্ছে করে না, কিছুই ভালো লাগছে না। ইরাজ আবারও ডেকে ওঠে, এবার শটটা আরো ভারী শোনায়। না চাইতেও রুমে এসে দাঁড়ালো মেঘালয়া। ইরাজ শার্টের বাটন খুলতে খুলতে বলল, চোখে কি মৌমাছির চাক বসছিল নাকি? মেঘালয়া উত্তর দেয় না। ইরাজ তাকালো ওর দিকে। বোবাই ধরেছে নাকি তোকে? মেঘালয়ার কণ্ঠ বসে গেছে অতিরিক্ত কাঁদার ফলে। ও ভাবেই বলল, বিশেষ কোনো কাজ আছে? কেন ডাকছেন? কঠিন কিছু বলতে গিয়েও থেমে গেল ইরাজ। সোফার পাশের টেবিলে রাখা প্যাকেটের দিকে ইশারা করে বলল, ওটা খোল। বলেই তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে। মেঘালয়ের কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল প্যাকেটটির দিকে। কৌতূহল জাগে, কি আছে ওটাতে? সোফায় গিয়ে বসে প্যাকেটটি হাতে নিল, খুলে ফেললো। অবাক হয়ে বাথরুমের দরজার দিকে তাকায়। প্যাকেটে অনেকটা ফুচকা, যা মেঘালয়ের একার পক্ষে খেয়ে শেষ করা হয়তো সম্ভব না। আপাতত প্যাকেটটি হাতে নিয়ে বাথরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল কেবল অদ্ভুত চোখে। ইরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা হেঁটে বালকানিতে গিয়ে দাঁড়ালো। মেঘালয় চুপচাপ চেয়ে দেখলো কেবল। বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পরও ইরাজ রুমে এলো না। মেঘালয় ছোট্ট একটা শ্বাস ফেলে ফুচকার প্যাকেটটি টি টেবিলের উপর রেখে সোফার কুশন মাথার তলে রেখে আড়াআড়ি ভাবে গুটি সুটি মেরে শুয়ে রয়। প্রায় ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পর ইরাজ রুমে এলো। একবার আর চোখে দেখলো, অতঃপর বিছানার দিকে অগ্রসর হয়। সেই মুহূর্তেই মেঘালয় তড়াক করে উঠে বসলো, তড়িঘড়ি করে ডেকে উঠলো, ইরাজ ভাই। ইরাজ তাৎক্ষণিক ফিরে তাকায় না, একটু রয়ে শয়ে বিরক্ত চোখে তাকালো। মেঘালয় খানিক ইতস্তত করে বলে, একটু সময় হবে? ইরাজ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কোন মহাকাজে সময় লাগবে তোর? আমার যে কোনো কিছুতে আপনার টেম্পারেচার হাই হয়ে যায়। একটু ভালো করে কথা বললেও তো পারেন। কখনো বলেছে বদলাবেন না আপনি? আজীবনেও না। মেঘালয় দীর্ঘশ্বাস ফেললো, আস্তে করে বলল, বসুন, কিছু পরামর্শ নেওয়ার আছে। ইরাজ কঠিন কিছু বলতে গিয়েও চুপ করে গেল। বিরক্তিতে বুঁদ হয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মেঘালয়ের সামনে সোফায় এসে বসলো। মেঘালয় মাথা নত করে হাতের নখ খুঁড়ছে। ইরাজ কপাল জড়িয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ সময় নিয়ে মেঘালয় বলে ওঠে, কিছু জটিলতায় ভুগছি। ভ্রু উঁচিয়ে তাচ্ছিল্য করে বলল ইরাজ, কাব্যিক ঘুরছিস নাকি? কাব্যিক না, মানে আমি নিজের ভিতরে অবস্থা বুঝতে পারছি না। মিশ্র অনুভূতি আর চিন্তারা জ্বালাতন করছে। অনেক কৌতূহল আর প্রশ্ন জমেছে। ইরাজ নির্লিপ্ত নজরে নিচের দিকে চেয়ে সামনের চুলগুলো মুছড়ে ধরে পেছনে ঠেলে আড়ামুড়া ভাঙার ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বয়স কত তোর? মেঘালয় নাক কুচকালো, তবে জবাব দিল, 18 পার হয়েছে, বোধ হয় 19। না না, মানে আব্বু জানে, আসলে আমিও জানি 19।
ইরাজ শীতল দৃষ্টিতে সামান্য সময়ের জন্য মেঘালয়ের অতি চঞ্চল চোখে দৃষ্টিপাত করলো, নজর নামিয়ে বলল, এই বয়সে এমন অস্থিরতা কাজ করা অস্বাভাবিক নয়। এমন হয়। কি হয়? সরল প্রশ্ন মেঘালয়ের। ইরাজ এবার শান্ত দৃষ্টিতে ঠিক মেঘালয়ের দৃষ্টিতে ফেলল। তাতেই যেন আরো অশান্ত হয়ে উঠল মেঘালয়া। শীতল স্বরে বলল ইরাজ। তোর কি হচ্ছে? মেঘালয়া মাথা দুদিকে দুলায়। উহুম, আমার সকল জটিল কৌতূহল আপনাকে ঘিরে। সবারই তো বয়স 19 হয়, তাদের কাছে তো আর আপনি থাকেন না। তো সবার কি হয় তাহলে? মানে কি নিয়ে এমন অস্বস্তিতে ভোগ করে তারা? ইরাজ সেসবের জবাব না দিয়ে জিজ্ঞেস করলো। কৌতূহলগুলো বল। মেঘালয়া থমকে যায় এবার, কিছুটা সময় নিল, অতঃপর ধীর স্থির কম্পমান কণ্ঠে প্রশ্ন করলো। তাবিরের সঙ্গে আপনার যে ঝামেলা হয়েছিল তা আপনি আমাদের কলেজে যাওয়ার কারণেই হয়েছিল। আপনি কেন যেতেন আমাদের কলেজে? বলেই ইরাজের দিকে তাকায়। ইরাজ ঠান্ডা নজরে তাকিয়ে আছে। মেঘালয়া ব্যস্ত হয়ে ওঠে, বোঝানোর মতো করে বলে ওঠে। না মানে আমি জানি ওটা আপনারই কলেজ, আপনি সেখানকার প্রাক্তন ছাত্র, কিন্তু শুধু কি এই কারণেই যেতেন রোজ আমাদের কলেজে? ইরাজ কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল মেঘালয়ের চোখের দিকে। মেঘালয় চেয়েও দৃষ্টি সরাতে পারে না ইরাজের দৃষ্টি থেকে। আচমকা উঠে দাঁড়ালো ইরাজ, অদ্ভুত স্বরে বলল। দামি জিনিস চোখে চোখ রাখতে হয়, জানিস তো। এই কলেজে আমার এক মূল্যবান সম্পদ ছিল, তাতে নজর রাখতে যেতাম। এখন ঘুমা। মেঘালয় ভ্রু কুঞ্চিত করে তাকালো ইরাজের দিকে। কি বুঝলো কে জানে, কিঞ্চিত হাসি ফুটে উঠল যেন ঠোঁটের কোণে। ইরাজ হাঁটতে অগ্রসর হলে পেছন থেকে চঞ্চল কণ্ঠে বলল। আমার প্রশ্ন শেষ হয়নি। ইরাজের কণ্ঠস্বর যেন গম্ভীর শোনায় এবার। আমার উত্তর শেষ। আচ্ছা, আর প্রশ্ন করছি না, বসুন এবার। ইরাজ কপাল জড়িয়ে পেছনে ফিরে তাকালো। তোর সঙ্গে প্যানপ্যানারি প্যাচেল পারবো রাতভর? হুম, মনক্ষুণ্ণ হয়ে ধীরে জবাব দেয় মেঘালয়। মাথাটা নত করে বসে রইল, চমকে উঠল সেকেন্ড কয়েকবার। ইরাজ ধপ করে বসে পড়ল আবারও সোফাটির ওপর। তবে মেঘালয় তাকিয়ে দেখল না। ইরাজ থমকে ওঠে। ন্যাকামি চরম অপছন্দের আমার। কেন বসতে বললি? এই বাড়িতে এমনি তো স্থায়ী নই আমি, তাই না? খুব বেশি সময় জায়গা হবে না এখানে আমার। আরো কিছু বলবে তার পূর্বেই ইরাজ রসিকতা করে বলে ওঠে। এত মোটা হয়ে যাবি তুই? আমার বাপের এত বড় বাড়িতে আটবে না তো শরীর? মেঘালয় ধাক্কা খেল। এমন এক সময় এরকম একটা কথা শুনে হা হয়ে গেল মুখটা। ভেতরে নিঃশব্দে প্রশ্ন করে ওঠে, কথাটা বুঝতেই কেন জানি অদ্ভুত ভঙ্গিতে মুচকি হেসে ওঠে। মাথাটা নামিয়ে নিল হাসি মুখে। ইরাজ কেমন করে যেন চেয়ে রয় মেঘালয়ের বাঁকা চাঁদের ন্যায় হাস্যোজ্জ্বল ঠোঁটের দিকে। চোখ সরালো না। ঠোঁটের দুকোণ বেঁকে আছে মেঘালয়ের। মাথা নিচু করে থাকায় সামান্য দেখতে পাওয়া যায় আকস্মিক হেসে ওঠা ঠোঁট। কোনো এক আবেশে চেয়ে রইল ইরাজ। বুকে অদ্ভুত জ্বালা অনুভব করে, কোথাও তীর তীর করে উঠছে। নিভু নিভু আগুন যেন দমকা বাতাস পেয়েছে, আবারও খড়ের গাদায় দাও দাও করে জ্বলে উঠতে চাইছে। মেঘালয়া হাসি মুখেই তাকালো ইরাজের দিকে। ইরাজের এই অদ্ভুত দৃষ্টিপাত সম্পূর্ণ নতুন। মেঘালয়ের ভেতর থমকে যায়, হাসিটুকু মিশে যায়, বাঁকানো ঠোঁটের জায়গায় ফিরে মিলিত হলো। ইরাজ তৎক্ষণিক দৃষ্টি সরিয়ে দেয়ালের দিকে তাকালো, চোখ বুঝে শ্বাস নিল। অর্ধবেজা এক ঢোক গেল, তাতে তার গলায় দৃশ্যমান ষড়যন্ত্রের উঁচু স্থানটি নড়ে ওঠে ব্যাপক আন্দোলনে। নজর এড়ায় না মেঘালয়ের বিষয়টি। খোঁচা খোঁচা দাড়ি গলা অবধি নেমেছে হালকা করে, তার উপর সেই পুরুষের বিশেষত্ব। উঁচু হয়ে থাকা দৃশ্যমান ষড়যন্ত্রের কম্পন দৃশ্যে মেঘালয়া কি বিমোহিত হলো। মেঘালয়ের দৃষ্টি সরে আসে ইরাজের কঠিন স্বরে বলা নিষেধাজ্ঞায়। হাসবে না তুই মেঘ? মেঘালয় কি বুঝলো কে জানে, আবারও লাজুক হেসে ওঠে। ইরাজ এবার কোনোভাবেই তাকালো না। মাঝে কিছুক্ষণ নীরবতায় কেটে যায়, দুজনের দৃষ্টি নিবদ্ধ মেঝেতে। নীরবতা ভঙ্গ করে মেঘালয়া। আপনি জটিল। কতটা? না পড়া বইয়ের মতো। তাতে কি? পড়ে দেখতে ইচ্ছুক আমি, শুরু করেছি পড়তে। সামান্য চমকেই যেন তাকালো ইরাজ, হাসলো সামান্য। মেঘালয় আবারও থেমে যায়, দ্রুত চোখ নামিয়ে নেয়। সাহস হয় না ওই পোড়া ঠোঁটের রহস্য হাসিতে দৃষ্টি ধরে রাখার। ইরাজ হাসিটা গিলে নিয়ে পায়ের ওপর পা তুলে মেঘালয়কে যেন তুচ্ছজ্ঞান করে বসলো। ভাব নিয়ে বলল, জটিল কেন আমি? মেঘালয় সেই প্রশ্নের উত্তর দেয় না, বরঞ্চ নিজে প্রশ্ন করলো। তখন ফুচকা খেতে চেয়েছিলাম, যে খিস্তি ঝাড়লেন, পরে আবার তা কিনে এনেছেন কেন? ইরাজ চুপচাপ নিচের দিকে চেয়ে রয়। খানিক সময় পর মুখ তুলে দুষ্টু হাসলো। সেই বদ হাসি ঠোঁটে রেখে জবাব দেয়, মানুষের হায়াত মৌতের কথা তো বলা যায় না, হত করে চাইলে না খেয়ে যদি এর মাঝেই। বলেই হাতের তর্জনী আঙুল দিয়ে ওপরের ইশারা করে বলল, টপকে যাস।
তারপর পেতনি হয়ে ভয় দেখাবি। আল্লাহর কাছে দায়ী থাকবো। এমনকি সবচেয়ে বড় ভয়, যদি দ্বিতীয় বউ নিয়ে সুখে সংসার করতে না দিস, ভয় এনেছে। বলেই মাথা দুলোয়। মেঘালয় চোয়াল শক্ত করেই চেয়ে রইল। ইরাজ মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে এবার শব্দ করে হেসে উঠল। তা দেখে কি হলো কে জানে, মেঘালয় নিজেও ফিক করে হেসে ওঠে। অতঃপর বলল, যতবার ফুচকা খেয়েছি আব্বু আর নয়তো বান্ধবীদের সাথে খেয়েছি। এই রুমে তো আর তাদের কেউ উপস্থিত নেই। তুই যদি মনে করে থাকিস তাদের জায়গায় প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমায় বসাবি, তাহলে খুব শীঘ্রই তোর কানটা গরম হতে যাচ্ছে। একবার টেস্ট করে তো দেখুন, যত্ন করে নিজ হাতে বানিয়ে দেব। ইরাজ তড়িঘড়ি উঠে দাঁড়ায়। চটাং করে মারবো এক চর, তুই খাবেশি করে। আমার পোষাবে না এসব আজে বাজে জিনিস। মেঘালয় ঠোঁট গোল করে শ্বাস ফেলল। নির্বিকার চিত্তে ভাবলেশীন জবাব দিল, আমিও। ইরাজ ঘুরে তাকালো, বসলো সোফায় আরাম করে। মেঘালয় খুশি হয়, দ্রুত প্যাকেট ছেড়ে ফুচকা বের করতে উদ্যত হয়। ইরাজ আস্তে করে প্যাকেটটি মেঘালয়ের হাত থেকে নিল। দারুণ খোশ মেজাজে বলল, তুই তো আর আমায় ছাড়া খাবি না, এতে ডাস্টবিনের হক আছে। বুঝলাম, দে। বলেই প্যাকেট নিয়ে হাঁটা ধরে। মেঘালয় কয়েক সেকেন্ড অবুঝের মতো বসে থাকে। যখন বুঝলো ব্যাপারটা, ইরাজের পেছনে দৌড় লাগায়। দিন বলছি, খেতে হবে না আপনার। ইরাজ ভাই, আমার ফুচকা। বলতে বলতেই রুম ছেড়ে বেরিয়ে সিঁড়ির প্রায় অর্ধেক পেরিয়ে এলো দুজনে। পেছন থেকে মেঘালয় তাড়া করতে করতে ডেকে ওঠে, ইরাজ ভাই, আমার ফুচকা। ইরাজও ওই একই সুরে বলল, হ্যাঁ বোন, তোর ফুসকা তো খুব শীঘ্র ডাস্টবিনে যাবে। নিচে নেমে আসে দুজনে ধরাধরি করতে করতে। এক পর্যায়ে ইরাজ নির্লিপ্ত আর মেঘালয় থমকে দাঁড়িয়ে যায়। সম্মুখে থমথমে মুখে দাঁড়িয়ে আছেন আন্তারা খানম। ইরাজ ফুচকার প্যাকেটটি মেঘালয়ের হাতে ধরিয়ে দেয় আস্তে করে। ভাবলেশীন হেলে দুলে হেঁটে ডাইনিং টেবিলে গিয়ে বসল। মেঘালয় মূর্তির মতো দাঁড়িয়ে রইল কেবল। রাত প্রায় 2টোর কাছাকাছি। ইরাজ ডাইনিং টেবিলের চেয়ারে বসে রইল নির্বিকার চিত্তে। আন্তারা খানম থমথমে চেহারা অপ্রসন্ন নজরে পরখ করে দেখলেন মেঘালয়ের আপাদমস্তক। চরম অনীহার সঙ্গে ওকে উপেক্ষা করে হেঁটে দাঁড়ালেন ইরাজের পাশে। মেঘালয়া মুখটা ছোট করে মাথাটা নত করে নিল। ঘুরে দাঁড়িয়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো। এরই মাঝে ইরাজের চড়া কণ্ঠস্বর ভেসে এলো, মেঘ। মেঘালয়া খানিক সময় দাঁড়িয়ে পড়ল, তবে পিছন ফিরল না। ইরাজ স্বাভাবিক স্বরে আদেশ করল, আব্বুকে ডেকে নিয়ে আয়, জলদি যা। মেঘালয়ের ভিতরে তোলপাড় চলছে, যা শুরু হয়েছে আন্তরা খানমের চোখে ভেসে থাকা আক্রোশের আগুন থেকে। ইরাজের কথা অমান্য করে এবার আর তামাশা বড় করতে চাইল না মেঘালয়। এমনিতেই এবারই এমন কঠোর নীরবতা ওর চঞ্চলতা কেড়ে নিতে যথেষ্ট। হাতে থাকা ফুচকার প্যাকেটটি পাশে রেখে ইমতিয়াজ সাহেবের রুমের দিকে অগ্রসর হলো। আন্তরা খানম বসলেন ছেলের মুখোমুখি। খানিক বাদে ভরাট গম্ভীর গলায় বললেন, রাজ, তুই কি মেনে নিয়েছিস পরপুরুষের সঙ্গে ভেগে যাওয়া ওই মেয়েটিকে? ইরাজ চেপে চোখ দুটো বন্ধ করে নেয়। ভারী এক ঢোক গিলে চোখ খুলে তাকালো, শান্ত স্বরে বলল, আমার যে সম্মানের পরও তুমি বেশি করো মম। মম ডাকটা ইরাজ ছোটবেলা থেকেই খেপে গেলে বা অসন্তুষ্ট হলে ডাকে। আর ইমতিয়াজ সাহেবকে ড্যাড ডাকে যতক্ষণ মনটা ভালো থাকে। তা আন্তারা খানম বেশ জানেন। ইরাজের আম্মা ডাকে মধু মিশ্রিত থাকলেও মম ডাকে আন্তারা খানম কেবলই ছেলের সঙ্গে নিজের দূরত্বের বহিঃপ্রকাশ দেখাতে পান। আচমকা তাকালেন তিনি ছেলের দিকে, চোখে চোখ পড়ে যায়। ইরাজ অদ্ভুত ভঙ্গিতে চেয়ে আছে তারই দৃষ্টি বরাবর। আন্তরা খানম কিছু বলার আগেই ইরাজ বলল, কদিন আগে বিয়ে করে বউ ঘরে তুললাম, তারপর কোমরে লাথি দিয়ে সেই বউ বিদায় করব। লোকে কারণ জানতে চাইলে বলবো বউ লোকের সাথে ভেগে গিয়েছিল। তা অবশ্য জানতাম আগে, তবে খারাপ লাগাটা বিয়ের পর কাজ করেছে, তাই বউ বাইরের বাইরে। ঠিক আছে না মম? আন্তরা খানম চাপা স্বরে অভিযোগ করে, তোরা বাপ ছেলে জানলেও আমি জানতাম না, আর জানলে। কথা শেষ করতে না দিয়ে ইরাজ বলে উঠল, এর জন্য জানানো হয়নি তোমায়। রাত 2টো পার হয়ে যাচ্ছে, খাবার দেবে অথবা আমি রুমে যাব। আন্তরা খানম ছেলের গম্ভীর মুখের দিকে চেয়ে রইলেন। বুঝতে চেষ্টা করলেন ছেলের ভেতরে প্যাঁচ লেগে থাকা জটিলতাটাকে। বরাবরের মতোই ব্যর্থ তিনি। ইমতিয়াজ সাহেব এসে বসলেন চেয়ারে, যে কারণে মা ছেলের আলাপে সমাপ্তি ঘটে। তাকে দেখেই আন্তরা খানমের মুখে শক্ত হয়ে ওঠে। তিনি মুখ ফিরিয়ে নিয়ে কাজে ব্যস্ততা দেখালেন। মেঘালয় পেছন থেকে চলে যেতে নাই, তখনই ইরাজ ডেকে উঠল, এদিকে আয়। মেঘালয় নিচু স্বরে জবাব দিল, ক্ষুদা নেই তেমন। আর তাছাড়া ইরাজ মেঘালয়ের দিকে চোখ ঘুরিয়ে তাকালে। মেঘালয় কথার মাঝে চুপ হয়ে গেল। ইরাজ ঘাড় ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে বলল, তোকে এদিকে আসতে বলেছে, ঠিক ক্ষুধার ফিরেছে শোনাচ্ছিস কোন সুখে?
সে সময় ইমতিয়াজ সাহেব ধমকে উঠলেন। মেঘা, ক্ষুধা নেই এটা কেমন কথা? আর ক্ষুধা না থাকলেও খেয়ে ঘুমোবে। এদিকে এসো। মেঘালয়া অগত্যা এসে দাঁড়ালো সেখানে, আর তখনই আন্তরা খানম এক অদ্ভুত কাজ করে বসলেন। মেঘালয়া এসে দাঁড়াতে তিনি সকলকে উপেক্ষা করে হনহন করে নিজের রুমের দিকে চলে গেলেন। ইমতিয়াজ সাহেব কেবল এক দীর্ঘশ্বাস ফেললেন। মেঘালয়া মাথাটা নত করে দাঁড়িয়ে রইল। ইরাজ আচমকা ক্ষুব্ধ হয়ে উঠে মুখ চোখ শক্ত করে ধমকে উঠল। মাঝরাতে ইন্ডিয়ান ড্রামা সিরিয়াল দেখতে টেবিলে বসলাম নাকি? খাবার দিবি তো দে জলদি, বালটা। মেঘালয়া দ্রুত ইরাজের দিকে চোখ ঘুরিয়ে দেখল। চোখে মুখে এক অবর্ণনীয় ক্ষুব্ধতাকে ঠেসে বসে রয়েছে ইরাজ। খাবারের ঢাকনা উঠিয়ে দেখল 2 রকমের তরকারি। সেটা ইরাজের প্লেটে উঠিয়ে দেওয়ার সময় আগে বড় চিংড়ি মাছের তরকারিটাই উঠিয়ে দিল। ইরাজ খাওয়া থামিয়ে দেয়। মেঘালয় একটু থমকে উঠল, না জানি আবারও কি কথা শোনাবে। ইমতিয়াজ সাহেব দ্রুত বলে উঠলেন, রাজের অ্যালার্জি আছে পাগলি, চিংড়ির গন্ধ সহ্য করতে পারবে না। তিনি একটু ভয় পেলেন। এমনিতেই ছেলের মন মেজাজ ভালো নয়, তা তার অজানা নয়। এখন আবার মেঘালয়কে উল্টোপাল্টা কিছু ভুলে না বসে। অথচ এমন কিছুই হলো না। ইরাজ নির্বিকার শান্তভাবে নিজের প্লেটটি বাবার দিকে সরিয়ে দিয়ে বাবার প্লেট টেনে নিল। ইমতিয়াজ সাহেব মেঘালয়কে ইশারা করলেন অন্য পাত্রে থাকা মুরগির মাংস ইরাজকে উঠিয়ে দিতে। আন্তরা খানম রুমে এসে ধপ করে বসে পড়লেন বিছানার ওপর। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। বুকটা আজ কেন জানি জ্বলছে ভীষণ। বুকে হাত রেখে কিছু সময় চোখ বন্ধ করে অনুভব করলেন বুকের জ্বলন। এক সময় আবিষ্কৃত হয় তার এই জ্বলন ইরাজকে হারিয়ে ফেলার ভীতি থেকে জন্মেছে। ইরাজের আগেও পরে বহুবার গর্ভপাত হওয়ায় ইরাজ ভাই বোনহীন একা আজ। ওই ইরাজ যে কতটা দামি কেনা কলিজার একমাত্র রত্ন তা কেবল আন্তরাই জানেন। এজন্যই তো ছোটবেলা থেকে ইরাজকে কোনোদিনও কোনো কাজে বাধা প্রদান করেননি। যা যখন যেভাবে চেয়েছে ইরাজ কেবল তা হাজির করা হয়েছে ওর সম্মুখে। আজ হঠাৎই সেই ইরাজকে হারানোর আশঙ্কা জেগেছে মায়ের মনে। ইরাজ কোথায় হারিয়ে যাবে? বউয়ের মায়ায়? মন সায় দেয় আন্তরার। একদম তাই। ইরাজ মেঘালয়কে এ কদিনে আন্তরার চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। বউয়ের জন্য মায়ের সাথে নীরবে লড়ছে। মেঘালয়কে যেন আজ তার চেয়েও অধিক প্রাধান্য দিয়েছে ইরাজ। আন্তরা খানম হঠাৎই এক ভাবনায় আবারও থমকে উঠলেন। বুকটা ভার হলো। তিনি যখন চলে এলেন ডাইনিং রুম থেকে তখনও ইরাজ তাকে থামায়নি। গভীর এক ক্ষত অনুভূত হলো বুকের ভেতরটায়। প্রাণপ্রিয় পুত্র রত্নকে হারানোর এক নীরব আর্তনাদে বুকটা ছিদ্র করে চাইল যেন। রুমে এসে রোজকার মতোই সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায় ইরাজ। মেঘালয়া বুকে পাথর চেপে বসে আছে। সে আসলেই জানতো না সাংসারিক জীবনটা এমন নিষ্ঠুর আর কঠিন। কেমন যেন লাগছে সবকিছু। এসবের সাথে মেঘালয়া একদম পরিচিত নয়। সে তো আব্বুর কাছে দেবীর মতো ছিল, যাকে আব্বু মুরগির ডিম থেকে ফোটা সদ্যজাত ছানার মতো পাখার নিচে আগলে রেখেছিল। অথচ এই ভালোবাসাকে তাবির বলেছিল ব্যাটারি চালিত পুতুল। আজ আবারও একবার ঘৃণা হলো তাবিরের ওপর। খুব মন চাইলো আব্বু নামক ওই রাগী মানুষটার পাখার তলে গুটিসুটি মেরে আবারও একবার আশ্রয় গ্রহণ করতে, আবারও আব্বুর পুতুল হয়ে থাকতে। তবে কি মেঘালয় আসলে নির্বোধ? নিজের সুখের মহল হারিয়ে এই 4 দেয়ালে শ্বশুরবাড়ি নামক নিষ্ঠুর আলোয় বন্দিনী হয়ে গিয়েছে। কুশলের মুখ চেপে চাপা স্বরে আর্তনাদ করে ওঠে। অস্পষ্ট স্বরে আব্বু বলে ডেকে উঠল। ওপাশ থেকে আব্বুর জবাব নেই। খুব জানতে ইচ্ছে হলো একাকী আব্বুটাও কি এখন এই মাঝরাতে মেঘালয়ের কথা ভেবে ছটফট করছে। সপ্তাহখানিক ওভাবেই কেটে গেছে। এ বাড়িতে নিতান্তই আবর্জনার মতো রয়ে গেছে মেঘালয়া। ইরাজকে বুঝতে পারে না মেঘালয়া। আন্তরা খানম সর্বদা মেঘালয়কে এড়িয়ে নীরবে নিজের দায়িত্ব পালন করেন প্রতিদিন। যেন এ বাড়িতে মেহমান তিনি, কেবলই সবটা দায়িত্ব তার। মন থেকে কিছুই করেন না মোটেও। মেঘালয় রাতে তো দেরিতে ঘুমানো আজকাল প্রায় অভ্যাসেই হয়ে গিয়েছে। সকালে ঘুম থেকে জাগ্রত হতে বেলা 10টা বেজে গেল। উঠে দেখলো রুমের জানালার পর্দা বাতাসে সরে যাওয়ার কারণে ঘর জুড়ে সূর্যের ঝাঁঝালো আলোয় মাখামাখি। সে নিজে এসে এবং ইরাজও আলোতে খুব একটা আরাম বোধ করে না। একবার তাকালো ঘুমন্ত ইরাজের দিকে। আলোতে নাক ছিটকে চোখ জড়িয়ে বিরক্ত মুখে শুয়ে আছে উপুর হয়ে। নীরস মুখে ইরাজকে দেখে নিয়ে আস্তে করে হেঁটে গিয়ে জানালার পর্দাগুলো টেনে দিল। ঘড়িতে 10টা পার হচ্ছে। দ্রুত কোনো মতে চোখ মুখে পানি দিয়ে নিচে নেমে এলো। রান্নাঘরের এক কোণে গিয়ে দাঁড়ালো। আন্তরা খানম তার সহকারীকে নিয়ে রান্নায় ব্যস্ত। মেঘালয়কে দেখেও গ্রাহ্য করলেন না। মেঘালয় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন নীরবে। আন্তরা খানম কাজের মেয়ে আয়েশাকে কিছু আদেশ করলো। মেঘালয় ইশারায় আয়েশাকে থামিয়ে দিল। নিজে তা করতে যায় তখনই আন্তরা খানম কঠিন স্বরে বললেন, মেঘা, আধিক্যতা দেখিও না তো মা।
দেখছো তো সাহায্য করার লোক আছে, আর না থাকলেও আমি নিজের কাজ করে নিতে পারি। ওপরে যাও, এবারের কোনো কাজে প্রয়োজন নেই তোমাকে। মেঘালয়ের কাছে কথাগুলো বড্ড অগোছালো লাগলো। শান্ত শীতল স্বরে প্রত্যাখ্যান জানালেন আন্তরা। পা উঠল না আর সেখান থেকে। এই আন্তরা নিজের মেয়ে ছিল না, তেমনি মেঘালয়ের মা ছিল না। তবে যতক্ষণ সময় মেঘালয় আন্তরা সহচর্যে থাকতো, সে কখনোই মায়ের অভাব বোধ করেনি। আজ হঠাৎই ভাবনা এলো, তবে কি সম্পর্ক বদলেছে? আগে আন্তরা মামুনি ছিল, আজ কি শাশুড়ি হয়ে গিয়েছে? কয়েকদিনের ব্যবধানে সবকিছু এভাবে পাল্টে যায় নাকি? আব্বু তবে ঠিকই বলতো, মেঘালয় দুনিয়াটাকে কিঞ্চিত পরিমাণও জানে না। তবে এখন ধীরে ধীরে জানতে শুরু করেছে। সেই ভুলে ভরা রাতের পর থেকে মেঘালয়ের জীবনে কেবলই বাস্তবতার কঠিন তাণ্ডব চলছে। আব্বুর কথা মনে পড়লো, দেখতে ইচ্ছে করলো মানুষটিকে। আজ বুকে হামলে পড়ে অভিযোগ করতে ইচ্ছে করলো, আব্বু, তুমি না মেয়ের ভালোর জন্য সবটা করলে, তবে কেন তোমার মেয়ে একদমই ভালো নেই? শ্বশুরবাড়ি তো ভালো থাকার জায়গা নয় আব্বু, তার উপর তোমার মেয়ের করা ভুল পিছুই ছাড়ছে না। গলার কাছে আটকে এলো ব্যথাগুলো জড়ো হয়ে। ধীর স্থির পা ফেলে সেখান থেকে চলে এলো মেঘালয়। রুমে এসে দেখলো ইরাজ বেঘরে ঘুমাচ্ছে। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, সেখানেও রোদ। রুমে ফিরে এসে সোফাতে বসলো। আজকাল মেঘালয়ের বরাবর একই কথা মনে হয়। সেই আহ্লাদি মেঘালয় খুব অল্প সময়ের ব্যবধানে অনেক বেশি বড় হয়ে গিয়েছে। বুক ফুলিয়ে বড় করে এক শ্বাস নেয় সে। যন্ত্রণাগুলো ভেতরে কবর দেওয়ার চেষ্টা করে। হঠাৎই উঠে ইমতিয়াজ সাহেবের রুমের দিকে গেল, তবে ব্যর্থ হলো। তিনি নেই, অর্থাৎ আজ হয়তো জরুরি কাজ পড়ায় জলদি বেরিয়ে গেছেন। আবারও রুমে ফিরে এসে বসে পড়ল সোফায়। অনেকটা সময় কেটে গেল। আন্তারা খানম মোটেও ডাকতে এলেন না সকালের খাবারের জন্য। মেঘালয়েরও ক্ষুধা মরে যায়। সে নিস্তব্ধতার চাদরে নিজেকে ঢেকে বসে রইল নির্বিকার বহুক্ষণ। বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর সম্বিত ফিরল। আচমকা উঠে ওয়ার্ড্রপ থেকে নিজের নিত্য পরিহিত কাপড় নিয়ে গোসলে ঢুকলো। খুব শীঘ্রই জোহরের আজান হবে। সে সময় ঘুম ভাঙে ইরাজের। উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে নিজের ওপরে বিরক্ত হয় সে। মুখে চ্যায়ের মতো শব্দ করে বসা থেকে দাঁড়ালো। নিজের টাওয়াল খুঁজলো, পেল না। মেজাজ আরও চটে যায় এবার। বাথরুমের দিকে নজর যেতে দেখলো তা ভেতর থেকে লক করা, এবং সেখান থেকে শাওয়ারের শব্দ আসছে। ভ্রু জড়িয়ে দাঁতে দাঁত পিষে চেয়ে রইল সেদিকে। ভারী পায়ে হেঁটে গিয়ে বাথরুমের দরজায় কষে থাবা মারলো। ভেতর থেকে মেঘালয় চমকে ওঠে প্রথমে, পরে যখন বুঝলো চিৎকার করে বলে ওঠে, কি সমস্যা আপনার? দরজা ভাঙার পরিকল্পনা আছে নাকি? ইরাজ চিবিয়ে চিবিয়ে জবাব দিল, আমার সমস্যা তুই আর কয়েক সেকেন্ডের মধ্যে যদি বের না হোস, বিনা পরিকল্পনায় দরজা ভেঙে ফেলবো। মেঘালয় চোখ উল্টিয়ে মুখ বেঁকিয়ে বলল, ভেঙে ফেলুন, বাবাই আবার একটা লাগিয়ে দিবে। মেঘ, অতিরিক্ত সাহস দেখাবে না মোটে। বের হলে তোকে আমার হাতে পড়তে হবে। ডোন্ট ফরগেট ইট। আপনি কি মূর্খ? ডিগ্রি তো ভালোই অর্জন করেছেন, অথচ মগজ খালি। এখানে ঘুমাতে তো আর আসেনি নিশ্চয়ই। গোসল করতে করতে কি করে বের হওয়া যায়? শেষের কথাটা চিল্লিয়ে বলে মেঘালয়। ইরাজ দাঁতের মাড়ি শক্ত করে বলে, সেটা তুই ভাব। ড্যাম। আর কিছুক্ষণ লাগবে আমার, ততক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন বাহিরে। ইরাজের সচেতন নজরে তাকালো বাথরুমের দিকে, দরজার দিকে। আচমকা দুটো লাথি বসালো দরজায়। ধমকে ওঠে, জ্ঞান দিচ্ছিস আমায়? এখনই তোকে গোসলে ঢুকতে হলো? জীবনে তো গোসল করতে দেখিনি। আমার বাড়িতে এসে তোর গোসলের শখ হয়েছে? তারপর যখন আমি ঢুকবো তখন? এমন একটা কথার কি জবাব দেবে মেঘালয়? চুপ রইল। ইরাজ রুমের মধ্যে পায়চারি করতে শুরু করে। বিড়বিড় করে বলল, বালের বিয়ে না করে একটা গরুর খামার দিলেও পারতাম। গরুর দুধ বিক্রি করে বড়লোক হওয়া যেত। এসব মেয়ে লোক ঘরে এনে এক্সট্রা ঝামেলা পোহানোর প্ল্যান কোন ছেলে মাথায় এসেছিল? প্রায় দুপুর 2টোর কাছাকাছি ইরাজ গোসল শেষে রুমে এসে আয়নার সম্মুখে দাঁড়ালো। গলায় টাওয়াল ঝুলছে, অর্ধভেজা চুল, মুখটা মাত্রাতিরিক্ত ভারী লাগছে দেখতে। মেঘালয় সবে তৈরি হয়ে এসে দাঁড়িয়েছে পেছনে। তা দেখে ইরাজ জিজ্ঞেস করলো, কোন বাণিজ্যে বের হবি তুই? এটা কোনো প্রশ্নের ধরন হলো? মেঘালয় এর চেয়ে বেশি কিছু অবশ্য আশাও করে না ওই ঘাড়তারার কাছে। অসন্তুষ্ট নজরে চেয়ে বলল, আব্বুর কাছে যাব। তো আপনি সঙ্গে নিয়ে যাবেন, আর এর বিপরীতে কোনো উল্টাপাল্টা কথা নয়। ইরাজ এ পর্যায়ে কিছুই বলল না। মাথায় কয়েকবার টাওয়াল চালিয়ে টাওয়ালটা ছুঁড়ে মারল কোনো একদিকে। এমন একটা দৃশ্য দেখে রাগ উঠল মেঘালয়ার। কিছুক্ষণ আগে ইরাজের অবুঝের মতো আচরণ এমনিতেই চটে আছে মেঘালয়া, এখন আবার এমন একটা কাজ। প্রায় চিৎকার করেই বলল, আপনি গণ্ড মুরুক্ষের চেয়েও অতি মুরুক্ষ। টাওয়ালটা কোথায় ফেলেছেন? আর পড়লই বা কোথায়? সারাদিন রুমে থাকি আমি, রুমটা গুছিয়ে রাখি আমি,
তা লণ্ডভণ্ড করেন আপনি, রুমের দাবিও করেন আপনি। যুক্তির বড়ই অভাব আপনার কর্মকাণ্ডে। ইরাজ ঘুরে তাকায়, ভাবলেশীনভাবে আবারও সামনের দিকে ফিরে তাকিয়ে নির্লিপ্তভাবে বলল, এক্স্যাক্টলি, রুমটা তো আমার, অথচ থাকিস তুই। এর ভাড়া তো আর তোর বাপে দেয় না। ভাড়ার বদলে রুমটা গুছিয়ে রাখিস। এনে প্যান প্যান করলে কানটা এক চর গরম করে দেব। বলেই বিছানার ওপর থেকে ব্লেজারটা তুলে মেঘালয়ের ওপর ছুঁড়ে দিয়ে বলল। এটা আয়রন কর। মেঘালয় সেটা হাতে ধরে বলল, পারবো না, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী না। আর আপনার ওই মরুভূমি মার্কা বাড়িতে ভাড়া দিয়ে থাকার মতো বোকা আমি নই। আজই যাচ্ছি আমার বাপের বাড়ি। শেষের কথাটিতে ইরাজ উপহাস করে হেসে ওঠে, বলল, তা যা, আমার রুম খালি হোক, হাওয়াতে শাসক। তবে এই কদিন যে থেকেছিস বিনা পয়সা, তার বদলে আমার ব্লেজার আয়রন করে রেখে আস্তে করে চলে যা। মেঘালয় কপাল জড়িয়ে ফেলল। ব্লেজার হাতে নিয়ে ইরাজের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, যাচ্ছেন কোথায়? জবাব দিয়ে করতে পারবো না। আমিও। আমিও কি? আয়রন করতে পারবো না। সময় খুব কম, কাজ না হলে তোর ঘটে শনি আছে। শনি থাক অথবা রবি, আমি যাব আপনার সঙ্গে। ইরাজ ঘুরে তাকালো, মেঘালয়কে দেখলো পরখ করে, অতঃপর খানিকটা পেছনে সরে গিয়ে দাঁড়িয়ে দুপাশে দুই হাত ছাড়িয়ে দিয়ে বলল, আমি তোর থেকে যথেষ্ট দূরে, তোকে ধরে রেখেছি বলে তো মনে হয় না। আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, নয়তো কোথাও একা বের হব। যা নয় তা কথা শুনতে হবে। এখন থেকে আপনার সঙ্গে বের হব। মেঘালয়ের কথায় চাপা ক্ষোভ ঝরে পড়ে। ইরাজ তা বুঝেও বুঝলো না যেন, উল্টোকে খোঁচা দিয়ে বলল। তোর বাপের রাখে রক্ষী আমি? মেঘালয় আওয়াজ সামান্য নিচু করে বলল, আপনি কি তা আপনার নিজের জানা উচিত। বলেই ব্লেজারটি নিয়ে আয়রন করতে বসে গেল। ইরাজ বিছানায় বসে রিমোট হাতে তুলে নিয়ে এসির টেম্পারেচার কমিয়ে দেয়। চারিদিকে গুমোট গরম, পরিবেশ কেমন থমথমে হয়ে আছে। গাছের পাতা ভুলেও নড়ছে না। শান্ত পরিবেশে গরমটা প্রকট লাগছে। ইরাজ অতিষ্ঠ হয়ে তাড়া দিয়ে বলল, দ্রুত কর, লেট হচ্ছে আমি। মেঘালয়ের কিছুক্ষণ ধরেই কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। জিহ্বা ধারা ঠোঁট ভিজিয়ে ইরাজকে উদ্দেশ্য করে বলল, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে চাই। তোর রেজাল্ট কি আসবে কোনো আইডিয়া আছে? একথা শুনে মেঘালয় থমকে যায়, নিজেও চিন্তিত হয়ে উঠল। ইন্টারমিডিয়েট লাইফটায় সে আসলেই বড্ড অমনোযোগী ছিল। সর্বক্ষণ তাবিরের জ্বালাতনে পড়ালেখার মানসিকতা থেকে বেরিয়ে এসেছিল। এসব ভাবতে ভাবতেই ততক্ষণে হাত থেমে গেছে ওর। ইরাজ তাকিয়ে দেখলো মেঘালয়ের উদাসীন ভাব। ভেতরে কেন জানি জ্বলে উঠল বোধহয়। ক্ষিপ্র গতিতে দ্রুত পায়ে উঠে এলো, তড়াক করে ওর হাত থেকে আয়রন কেড়ে নিল। থাপ্পড় মারার ভঙ্গিতে হাত এগিয়ে নিয়ে যায়। মেঘালয় চমকে উঠে ঘাড় কাত করল। ইরাজ কিছু একটা বলে বকে উঠল অস্পষ্ট স্বরে। ব্লেজারটা যদিও পুড়ে যায়নি, তবে তা ছুঁড়ে মারল মেঝেতে, তার গায়ে চড়ালো না। ক্ষুব্ধ স্বরে বলল, আমার কোনো কিছুতেই তুই মনোযোগ দিতে পারিস না, না? আমি তোর কাছে চিরদিন গুরুত্বহীন থেকে গেলাম। বালের একটা ছোট্ট কাজ দিলাম, তার মধ্যে অন্য ভাবনা সাগরে ডুব দিয়েছিস। ডুবে মরে যাসনি? বলেই শার্ট তুলে কাঁধে চড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। মেঘালয় কেবল মেঝের দিকে চেয়ে রয় নীরবে। ইরাজ কি বোঝাতে চায়, ইরাজ কি চায়? ইরাজ আচমকা ক্ষেপে ওঠে, কখনো স্বাভাবিক, কখনো দুষ্টু, তো কখনো কেমন জটিল হয়ে ওঠে। এত সবের মাঝে মেঘালয়ের নিজেকেই কেমন উন্মাদ উন্মাদ লাগে। ক্ষুধাও লেগেছে এবার। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর বসে রইল না, রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এলো। ততক্ষণে ইরাজ আপন মনে খেতে বসেছে। তবে আজ আর আন্তারা খানমকে প্রতিদিনের মতো পাশে দাঁড়িয়ে আহ্লাদের সঙ্গে ইরাজকে খাওয়াতে দেখা গেল না। মেঘালয় এসে দেখলো খাবার সব সাজিয়ে রাখা আছে। সে দীর্ঘশ্বাসটুকু গোপন করে নীরবে খেতে বসলো। গাড়ি চলছে নিজ গতিতে। ইরাজের চেহারা গুরুগম্ভীর, স্থির। চোখ দুটো সামনের গাড়ির কাজ ভেদ করে রাস্তা মেপে গাড়ির চালনায় ব্যস্ত। মেঘালয় দেখলো ইরাজ ওদের বাড়ি থেকে গাড়ি ঘুরিয়েছে। আর চুপ করে থাকা ভালো না, জিজ্ঞেস করলো, এদিকে কেন? আব্বু তো এখন অফিসে। ইরাজের কথাই থেমে গেল। আজ বাড়িতে আছে। সংক্ষিপ্ত জবাব, শীতল স্বর। মেঘালয় একবার তাকালো ইরাজের দিকে। দেখে মনে হচ্ছে যেন এই মুহূর্তে সকল মগ্নতা ড্রাইভিংয়ে, অথচ মেঘালয়ের অন্য কিছু মনে হয়, যেন ইরাজ কোনো এক অজানা উদাসীনতায় বুঁদ হয়ে আছে। মেঘালয়দের বাড়ির সম্মুখে এসে গাড়ি থামলো। মেঘালয় নিঃশব্দে নেমে দাঁড়ালো। তবে
ভেতরে যেতে অগ্রসর হলো না, আর না ইরাজ গাড়ি স্টার্ট করলো। সামান্য কিছু সময় দুজনেই নীরবতায় কাটিয়ে তা ভঙ্গ করতে চায় মেঘালয়া। ঠোঁট দিয়ে অপর ঠোঁটে চেপে ধরল, কিছু বলার জন্য হাঁ করলো, আবারও থেমে যায়। ইরাজ অদ্ভুত আওয়াজে জিজ্ঞেস করে ওঠে। একা ফিরতে পারবে? মেঘালয়া পূর্ণ দৃষ্টি মেলে তাকালো ইরাজের দিকে। ইরাজও ঠিক ওই মুহূর্তে ওর দিকে তাকাতে চোখাচোখি হয়ে যায় অপরিকল্পিতভাবে দুজনার। মেঘালয়া দ্রুত চোখের নজর নত করলো, আস্তেই ধীরে দুদিকে ঘাড় নাড়ালো। ইরাজ আচমকা শান্ত পরিবেশকে অশান্ত করে ধমকে ওঠে। একা বাড়ি ছেড়ে পালাতে পারিস, তবে একা ফিরতে পারিস না? না, একা আমি। মেঘালয়া অদৃষ্ট ভঙ্গিমায় জিজ্ঞেস করে ওঠে। এই কথা আর কতদিন শোনাবে? আজীবন। মেঘালয়া সচকিত হয়। খুব জিজ্ঞেস করতে ইচ্ছে হলো এই মুহূর্তে, তাহলে কি আজীবন সঙ্গে রাখবেন? অন্তত এ কথা শোনানোর জন্য হলেও। মুখে বলতে পারলো না, চুপ করে দাঁড়িয়ে রইল দুপুরের তেজি সূর্যের তীর্যক তাপময় আলোর নিচে। ঘেমে উঠেছে শরীর, তবে দাঁড়িয়ে থাকতে হবে যেন। ইরাজ আদেশ করল, যা ভেতরে যা। বলে আবারও কিছু মনে করার ভঙ্গিতে বলল। আর তোর পাঠ্যবইগুলো সঙ্গে নিবি। মেঘালয়ের মস্তিষ্ক কথাটা পৌঁছাতে একটু চমকালো, সঙ্গে সঙ্গে আবারও মনটা খুশিতে নেচে উঠল যেন। দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো ইরাজের দিকে। সে গাড়ি স্টার্ট করতে ব্যস্ত। মেঘালয় জিজ্ঞেস করে, কখন আসবেন আপনি? ইরাজ সামনের দিকে তাকিয়ে জবাব দিল, এসে কল করব তোর বাপের বাড়ির নাম্বারে। বলেই আর দাঁড়ালো না। মেঘালয়াকে ফেলে গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। বিকেলের দিকে প্রকৃতি বেশ অশান্ত হয়ে উঠেছে। চারিদিকে বয়ে যাওয়া বাতাস জানান দিচ্ছে ঝড় না হলেও অন্তত বৃষ্টি হবে। সেই সঙ্গে আব্বুর সম্মুখে মেঘালয়ের চোখ দুটো যেন শ্রবণের আকাশে মেঘঝরা বাধাহীন বৃষ্টির মতো বর্ষণে ভিজে উঠেছে। দুজনের মান অভিমানের পালা ভেঙে এবার যেন অভিযোগগুলো উঠে এসেছে সম্মুখে। বাবা তো অভিযোগ করতে জানে না সন্তানের সম্মুখে, তাই মেঘালয়ের মুখেই ফুটে উঠল অনুযোগের সুর। আব্বু, ভুল কি কেবল তোমার মেয়েই করেছে? তোমার মেয়ের আব্বু করেনি? পাগলি মেয়ের এমন সরল অভিযোগে বাবার বুকটা ভিজে যায় নিমেষে। সজল চোখে চেয়ে রইলেন কেবল হেলাল সাহেব মেয়ের ফুলো চোখ দুটোর পানে। তার ছোট মেঘালয় আজ শ্বশুরবাড়ি থেকে এসেছে, তাও আবার শ্বশুরবাড়ির নামে নালিশ জানাতে। ভাবতেই বুকে চাপ অনুভূত হলো। তিনি একদম চাননি তার সাজানো পুতুলটিকে নিজের থেকে দূরে করতে, তবে পরিস্থিতি তো সায় দিল না সেই দিন এই চাওয়াতে। তার বাড়ি জুড়ে তরতর করেই আহ্লাদি পা ফেলে চষে বেড়ানো মেঘালয়া আজ অন্যের বাড়ির বউ। মেঘালয়া ভেজা স্বরে আবারও বলে উঠল, আব্বু, মামুনি কবে যেন মামুনি থেকে শাশুড়ি হয়ে উঠল। আজ আমি তার কাছে তার বাড়িতে অবস্থানকারী এক অপ্রিয় সত্য, যা সে পারছে না উপড়ে ফেলে দিতে, গ্রহণ করতে তো মোটেই পারছে না। তুমি কি ভুল সিদ্ধান্ত নাওনি এই বাড়িতে বিয়ে দেওয়ার কথা ভেবে? তুমি মেয়ের সুখের নেশে মেয়েকে ছোট করে তুলনি। যে ভুল আমি আগে তোমার সঙ্গে করেছি তা তুমি শুধরাতে গিয়ে পুনরায় আমার সঙ্গে করেছ আব্বু। মেয়ের বুকে যা অন্তহীন চাপা আর্তনাদের স্তর জমেছে তা বেশ বুঝলেন হেলাল সাহেব। এই ব্যাপারে তিনি আন্দাজ সেদিনই করেছিলেন যেদিন আন্তারা খানম এখানে এসেছিল, এবং তিনি আন্তারার চোখে মুখে অপ্রসন্নতার ক্ষোভ লক্ষ্য করেছিলেন। আজ সত্যি তিনি বাকরুদ্ধ। মেয়ের অভিযোগের বিরুদ্ধে নিজের পক্ষে সাফাই দেওয়ার মতো উপযুক্ত যুক্তি নেই তার কাছে। আকাশ সেই বিকেল থেকে মেঘাচ্ছন্ন। তুলনামূলক তাড়াতাড়ি আজ বেরিয়ে পড়ল ইরাজ অফিস থেকে। তাছাড়া মেঘালয়াকেও পিক করতে হবে। রাত 8টা বেজে গিয়েছে। ইরাজ রাস্তায় বেরোনোর কিছুক্ষণের মাঝে ঝমঝম করে বৃষ্টি নামলো জমিনে। তার মাঝে গাড়ি চালিয়ে সে মেঘালয়াদের বাড়ির রাস্তার দিকে অগ্রসর হয়। ক্রমেই বৃষ্টির ফোঁটা ভারী হতে লাগলো, সাথে বাতাসও প্রবল বেগে বেড়ে গেল যেন। প্রায় এক তাণ্ডবপূর্ণ ঝড়ের রূপ নিল আকাশে ভেসে বেড়ানো মেঘের রাশিগুলো। এই দুর্যোগের মাঝে গাড়ি চালাতে চালাতে মেঘের এই প্রলঙ্কর রূপের কথা মাথায় আসতে মেঘালয়ের মুখটা স্মৃতিতে ভেসে উঠল এক পলকের জন্য। ইরাজ একটু বিভ্রান্ত হয়ে ওঠে যেন। মেঘালয় তার জীবনে অমাবস্যার রাতে এক খণ্ড মেঘ, তাই তো ইরাজ সর্বদাই মেঘালয়কে মেঘ বলে সম্বোধন করে। সকলে যেখানে ছোট করে মেঘালয় বলে থাকে, বুকের ভেতর সূক্ষ্ম ছিদ্রকে ব্যথা নেচে উঠল যেন। মেঘ এই এমনই তাণ্ডব চালিয়েছে তার জীবনে মেঘালয়া। ইরাজ নামক শান্ত প্রকৃতিকে অশান্ত অস্থির বিক্ষিপ্ত করে তুলেছে বারবার, জানায় অজানায় বারবার আঘাত করেছে।
এইসব ভাবতে ভাবতে এসে পৌঁছালো মেঘালয়দের বাড়ির সম্মুখে। বিদ্যুৎহীন অন্ধকারাচ্ছন্ন এলাকা, মাঝে মধ্যে মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুতের ঝলকানি আকাশকে বিদীর্ণ করে পৃথিবীকে ক্ষণিকের জন্য আলোকিত করে তুলেছে। এরই মাঝে একবার চোখ তুলে তাকালো মেঘালয়দের সাদা বিল্ডিংটির দিকে। তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিল। বুকের তেড়ে ব্যথাগুলো সায় দিল না মেঘালয়কে কল করতে। বাড়ির গেটের ভেতর থেকে আটকানো। এই ঝড়ের মাঝে ডাকলে লাভ হবে না। গাড়ি ছেড়ে বাইরে বের হয়ে দাঁড়ালো ইরাজ। মুহূর্তেই বৃষ্টির ঝাপটা ভিজিয়ে দেয় ইরাজকে। গাড়ি থেকে একটু সরে গিয়ে গাড়ির সম্মুখে গিয়ে ফাঁকা রাস্তার মাঝখানে হাত ছড়িয়ে দাঁড়ালো। ওই কালো মেঘের ঘনঘটা থেকে ঝরে পড়া বাড়িধারা ইরাজের সর্বাঙ্গ ভিজিয়ে ইরাজকে ছুঁয়ে ধুয়ে গড়িয়ে পড়ে জমিনে। ইরাজ চোখ দুটো আবেশে বুঝে নিল। ওর ব্যথাময় মেঘে বৃষ্টি হয়ে ওর শরীরে ঝরে পড়ে। আশেপাশে খেয়াল করে দেখলো মেঘের বর্ষণ শুধু ওকেই নয়, বরং আশেপাশের সকল বস্তুকে ভিজিয়ে তুলেছে। বিষাদের হাসি ফুটে ওঠে ইরাজের ঠোঁটে। মেঘের বর্ষণে শুধু ইরাজই নয়, আশেপাশের বস্তুতরও সিক্ত হয়। ইরাজ তো সামান্য, সে তুলনায় ইরাজ ব্যতীত অন্যকেই বেশি ভেজায় ওই নিষ্ঠুর নির্বোধ বোকা মেঘ। হাঁটু ভেঙে বসে পড়ল রাস্তার ওপরে। ভাবলো মেঘের এই বোকামির জন্য হলেও সে আজ মেঘকে কাছে পেয়েও আপন করে নেয়নি। তার মেঘের চেয়েও বুকে বেড়ে ওঠা যন্ত্রণাগুলোকে সে বরাবরই বেশি প্রাধান্য দিয়ে আসছে। মেঘালয় সে সন্ধ্যা থেকে তৈরি হয়ে বসে আছে। এই বুঝে আসবে ইরাজ। একটু দেরি হলে খিটখিটে মেজাজের মুখটা খেপে উঠবে নিশ্চয়ই। তাই সে তৈরি হয়ে বসে রইল খ্যাপা মানুষটির অপেক্ষায়। তারপরই আকাশ বিদীর্ণ করে বৃষ্টি নেমেছে মুষলধারে, সঙ্গে দমকা বাতাসের ঝাপটাও আছে। রাত 9টা বেজে যাওয়ার পরও যখন ইরাজের কোনো খোঁজ নেই, মেঘালয়ের মনটা অজ্ঞাত কারণেই কেমন চিন্তিত হয়ে উঠল যেন। আব্বুর মোবাইল দিয়ে ইরাজের কন্ট্যাক্ট নাম্বার ট্রাই করলো একাধিকবার, তবে ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া নেই ইরাজের। ক্রমেই চিন্তা বাড়তে থাকে মেঘালয়ের সঙ্গেই। রাতও অপেক্ষা করতে করতে মেঘালয়ের একসময় অভিমান জাগলো। গাল ফুলিয়ে আব্বুর কোলে মাথা রাখে সে পুরনো দিনের মতো আজও হিলাল সাহেব মাথায় হাত বুলিয়ে দিলেন। এতদিন পর এই আদর মাখা ভালোবাসার স্পর্শে মেঘালয়া ভুলে যায় সব। আজ এক চিন্তা ভাবনার মাঝেও রাত জাগা গেল না। ঘুমিয়ে পড়লো ওভাবে। সকাল 9টার দিকে ঘুম ভাঙলো মেঘালয়ের। ঘুম ভেঙে দেখলো আব্বু ওকে বিছানায় ঘুমোতে দিয়ে টেঁচে রকিং চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়েছে। আজও বেলা হয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হতে। মেঘালয়ের রাতের ঘটনা মনে পড়ে যায়। আবারও মনটা গুমুট হয়ে উঠল। তবে সিদ্ধান্ত নিল আবারও একবার কল দেবে। আব্বুর ফোন থেকে ইরাজের কাছে কল করে। প্রথম দুবার বাজলো, তবে উপাস থেকে রিসিভ হলো না। তৃতীয়বার কল যেতে লাইন কেটে দিল উপাস থেকে। মেঘালয় অবাক হয়। কাল তো শেষবার যখন দেখা হয়েছিল এমন প্রায় ঠিকই ছিল সবটা। ফোনটা হাতে থেকে নামিয়ে রেখে এক দীর্ঘশ্বাস টেনে নিল। কিছুক্ষণ অমনভাবে বসে থেকে ঘুমন্ত আব্বুর মুখের দিকে তাকালো। অজানা এক প্রশান্তিতে বুকটা ভরে ওঠে। সাথে সাথে আবারও এক শঙ্কায় ভেতরটা আন্দোলিত হয়ে ওঠে। ওই বাড়িতে যাওয়ার ইচ্ছেটুকু কোথাও খুঁজে পেল না। তবে আবারও মনে পড়ল কাল থেকে মেঘালয়ের অভিযোগগুলো শোনার পর থেকে হেলাল সাহেব মেয়ের সামনে হাসছেন তো ঠিকই, তবে ভেতর ভেতর তিনি কতটা অস্থির তা মেঘালয়ের দৃষ্টি এড়ায়নি। সে আর চাইল না আব্বুর অস্থিরতা বাড়াতে। নিজেকে বোঝালো সে আব্বুকে খুশি করতে এই বিষপান করেছে। সেই আব্বুর খুশির জন্য না হয় তা হজম করে ফেলবে। এই মানুষটিকে আর কষ্ট দেবার সাধ্যই নেই মেঘালয়ের। মুখের অভিব্যক্তি পরিবর্তন করে নিজের স্বভাবসুলভ চঞ্চলতায় ফিরতে সচেষ্ট হলো। সে কাল উত্তেজনায় যা বলেছে, সে ভাবনায় ফেলেছে আব্বুকে, তা আজকের হাসি মুখের ঝলকে মিটিয়ে দিয়ে বিদায় নিতে চায়। আবারও তৈরি হয়ে নিল, আব্বুকে ডাকলো। হেলাল সাহেব চোখ মেলে দেখলেন মেয়ে প্রায় তৈরি। হন্তদন্ত উঠে বসলেন, বললেন, কিরে মা, রাজ এসেছে? মেঘালয় যেন মিথ্যাটা জিহ্বার ডগায় সাজিয়ে রেখেছিল তা উৎফুল্লতা হিসেবে ফুটিয়ে তুলল আব্বুর সম্মুখে। তবে কল করেছিল। কাল বৃষ্টির জন্য আটকে গিয়েছিল। সকাল হতে কল করেছে। সেই কলই তো আমার ঘুম ভেঙেছে আব্বু। এই সাবলীল মিথ্যাচারের পেছনে বাস্তবতাটুকু গোপন হয়ে গেল বাবার কাছে। হেলাল সাহেব চাইছেন মেয়ে থাক আর কিছু সময় তার কাছে। তবে পরিস্থিতির প্রতিকূলতায় তিনিও হাসি মুখে মেয়েকে বিদায় জানাতে তৎপর। বললেন, যা খেতে বস, আমি হাত মুখ ধুয়ে আসছি। মেঘালয় চলে যায়। মনটা সামান্য হলেও হালকা লাগলো। ওই মা হারা পাগলিটা যে
তার বেঁচে থাকার অবলম্বন। ওই পাগলির একটু ভালো থাকা হেলান সাহেবের গোটা ভালো থাকার চাবিকাঠি। আসতে চাইলেও যেন আসা হয় না। আব্বু থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বিকেল করে সন্ধ্যার একটু আগে বের হলো মেঘালয়া। হেলাল সাহেবের গাড়িটি কিছুদিন যাবৎ নষ্ট হয়ে থাকায় তিনি পরিচিত এক গাড়ি রিজার্ভ করে মেঘালয়াকে তুলে দিয়েছেন। গাড়ি এসে নামিয়ে দিল ইমতিয়াজ সাহেবের বাড়ির সামনে। বয়ে বোঝাই করা প্রকাণ্ড বাইকটি নিয়ে মেঘালয়া নেমে দাঁড়ালো। এ বাড়ির ভেতরটা তার আতঙ্ক, বাড়ির মানুষগুলো তার আতঙ্ক, তবে তাকে এই সবটা মানিয়ে নিয়ে এই বাড়ির বসবাস করতে হবে। আপুর খুশির জন্য হলেও তাকে ভালো থাকার চেষ্টা করতে হবে। বাড়ির ভেতর এমনিতেও সদস্য সংখ্যা কম, তবে আজ যেন আরও গম্ভীর লাগছে বাড়ির ভেতরটা। আন্তারা খানমকে নিচে পেল না মেঘালয়া, ওপরে উঠে গেল। নিজের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ঢুকতে একটু ইতস্তত হচ্ছে, হয়তো ইরাজের ওপর জমায়িত ক্ষোভই এর কারণ। দরজা চাপিয়ে রাখা আছে, তা ঠেলে ভেতরে ঢুকেই সর্বপ্রথম নজর গেল রুমের কেন্দ্রে বিছানার দিকে। নজর ওদিকেই আটকে যায় মেঘালয়ার। ইরাজ বেহুশের মতো পড়ে আছে। মাথার সিথানে বসে তার মাথায় জলপট্টি লাগাচ্ছেন আন্তরা খানম। তার উপস্থিতি টের পেয়ে একবার তাকালেন ফিরে। মেঘালয়াকে দেখে প্রচণ্ড অনীহার সঙ্গে নজর ঘুরিয়ে নিজের কাজে মনোনিবেশ করলেন আবারও। মেঘালয়া অবাক হয়, কি হয়েছে ইরাজের এই এক রাতের মাঝে? সে ব্যাগটা একপাশে রেখে দ্রুত রুমের ভেতর প্রবেশ করলো। খানিক দূরত্ব বজায় রেখে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। শক্তপোক্ত খ্যাপা ইরাজ কেমন মিয়ে গেছে, ঠোঁটের চামড়া শুকনো খড়খড়ে, তির্যক চোখ দুটো বসে গেছে, শরীরটা বিছানার সাথে মিশে আছে যেন। শরীরে লাল ছোপ ছোপ দাগ, মাথার চুল উস্কো খুশ, ওভাবে চোখ দুটো অর্ধভেজা অবস্থায় টান হয়ে শুয়ে আছে ইরাজ। মেঘালয়া এসেছে তাকে টের পেয়েছে ইরাজ, পেলেও বা কি, সে তো আর মেঘালয়ের ভুক্তভোগী নয়। এইটুকু ভেবেই সেখান থেকে সরে আসতে চায় মেঘালয়া, অথচ কিসের টানে যেন আটকে দাঁড়িয়ে পড়ল। পা উঠালো না তার। রুমের নিস্তব্ধতা ভেঙে আন্তরা খানম শক্ত স্বরে বললেন, কোথায় নিয়ে গেছিলে রাজকে? কোথাও বের হতে তোমারও যে কারোর প্রয়োজন হয় তা জানা ছিল না? তুমি তো একাই চলে যাও বাড়ি থেকে, তবে এবার আমার ছেলেটাকে নিয়ে গিয়ে বৃষ্টিতে ভেজানোর কি দরকার ছিল? এই সকল কটূক্তি মেঘালয়ের সয়ে যাওয়ার কথা, তবু চেনা মানুষগুলোর অচেনা রূপে সে আজ নিত্য নতুনভাবে কষ্ট পায় এই তিরস্কারগুলোতে। আজও পেল, তবে তা লুকিয়ে গেল এবং কোনো জবাব দিল না। সে তো কিছু জানে না এসবের, তা নিয়েও যদি কথা শুনতে হয় সেখানে বলার থাকে না কিছু। রাজের অ্যালার্জি আছে জানো তুমি? আন্তরার ধমকে কিঞ্চিত কেঁপে উঠল মেঘালয়া। আন্তরা আবারও বললেন, বৃষ্টি রাজের সহ্য হয় না, জানতে না তুমি? কি করে ভিজলো রাতভর বৃষ্টিতে? বায়না ধরেছিলে তুমি নিশ্চয়ই। এবার তবে সেবা করো। আর কিছু বলতে চেয়েও চুপ করে গেলেন যেন। সবটা গিলে ফেলে রুম থেকে বেরিয়ে যান তিনি। মেঘালয়া যেন কিছু লক্ষ্য করলো। আন্তারার চোখ চিকচিক করছিল, কণ্ঠস্বর কেঁপে উঠছিল, তবে কি তিনি কাঁদছিলেন? ইরাজের দিকে তাকিয়ে ক্ষোভে দুঃখে ইরাজের এই অবস্থার ওপর খুশি হওয়ার কথা হলো মেঘালয়ের তেমন লাগলো না। মিশ্র অনুভূতি নিয়ে চেয়ে রইল ইরাজের পাংশুটে চেহারার দিকে। তখনই ইরাজ ঘাড় ঘুরিয়ে নিচের দিকে ঝুঁকে পড়ল। মেঘালয় নিজের অজান্তে দ্রুত ইরাজকে ধরল। আচমকা ইরাজ গলগল করে বমি করে দেয়, তা মেঘালয়ের শরীরেও লেগেছে। মেঘালয় ছিটকে সরে পড়ার কথা, তবে এমন কিছু করলো না সে, বরং আরও আঁকড়ে ধরল ইরাজকে। ইরাজ নিভু নিভু চোখে তাকায় মেঘালয়ের পানে। মেঘালয়ের ব্যথিত কণ্ঠে বলে ওঠে, খুব খারাপ লাগছে আপনার? এভাবে উল্টো হয়ে থাকলে আবারও বমি হতে পারে। আপনি সোজা হয়ে শুয়ে পড়ুন তো, নিন। অপর হাতে বালিশটা ঠিকঠাক করে ইরাজকে ধরে শুইয়ে দিল। ইরাজ শরীর কেঁপে উঠল অদ্ভুতভাবে। অস্পষ্ট স্বরে কিছু বলতে চায় ইরাজ। মেঘালয় ইরাজের হাত চেপে ধরল, মুখটা মুছে দিল সযত্নে। আচমকা খেয়াল করলো ইরাজের হাত বেশ ঠান্ডা। সে দ্রুত আশেপাশে তাকায়। পাশে টি টেবিলের ওপর সরিষার তেল খেয়াল করলো। ইরাজের হাত ঠান্ডা, পাশেই টি টেবিলের ওপর সরিষার তেলের কৌটা। বুঝলো তার অনুপস্থিতিতেও এমন হয়েছিল। তেল মালিশ করা হয়েছিল। সে খানিকটা তেল হাতে মেখে ইরাজের হাত এবং পায়ে অনবরত নাড়তে থাকলো। দ্রুত উঠে গিয়ে আলমারি থেকে পাতলা একটা কম্বল বের করে এনে ইরাজের গায়ে দিল। মেঘালয়ের এই ছোটাছুটি ইরাজ নিমজ্জিত চোখে নীরবে কেবল দেখে যাচ্ছে। কিছু সময় বাদে মেঘালয়ের মনে পড়ে ইরাজ বমি করেছে, তাতে নিশ্চয়ই ঔষধও বেরিয়ে গেছে। তবে কি আবার ওষুধ খাইয়ে দেবে? ইরাজের দিকে তাকালো সে। কিছুক্ষণ আগে খুব ছটফট করলো, এখন তুলনামূলক একটু শান্ত সে। মেঘালয় চিন্তিত মুখে বসে রইল পাশে। আরও খানিকটা সময় পারে
হয়ে গেলে দেখলো ইরা চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মেঘালয় ধীর কণ্ঠে শুধালো, কেমন লাগছে আপনার? মামুনিকে ডাকবো? ইরাজ চোখ খুলে তাকালো, অর্ধ বোঝা চোখের দৃষ্টি। আস্তে করে ঘাড় নেড়ে না বোঝালো। পাশেই রাখা অনেকগুলো ঔষধ। মেঘালয় ভাবলো একদিনে এত ঔষধ কোথা থেকে এলো, নাকি এমনটা আগেও হয়েছে ইরাজের। তখনই মনে পড়লো সেদিন বাবাই বলেছিল ইরাজের অ্যালার্জি আছে, আজ মামনিও তাই বলেছে। তবে তা জেনে শুনে ইরাজ বৃষ্টিতে ভিজলো কেন?